ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত রিমিংয়ের 3 নম্বর এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, তার কারণ আজকের ক্লাস থেকে একটা না একটা প্রশ্ন তোমরা প্রত্যেকটা পরীক্ষাতেই দেখতে পাবে। আজকের ক্লাসে আমরা রিমিংয়ের নিউমেরিক্যালটা করব, মানে রিমিং করার আগে যে ড্রিল করতে হয় সেই ড্রিলের কতটা সাইজ, কী সাইজে ড্রিল করতে হবে, তো আজকের ক্লাসে সেটাই আমরা জানবো। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, ড্রিল সাইজ ফর রিমিং, মানে রিমিং করার আগে যে ড্রিল সাইজটা কত হবে, মানে ড্রিল করতে গেলে সেই ড্রিলটা কী সাইজের হতে হবে। তো ক্লাসটা শুরু করা যাক। কি বলছে দেখো, ফর রিমিং উইথ এ হ্যান্ড অর মেশিন রিমার, মানে হ্যান্ড রিমারের ক্ষেত্রে অথবা মেশিন রিমারের ক্ষেত্রে বোথ ক্ষেত্রেই দ্য হোল ড্রিল শুড বি স্মলার দ্যান রিমার সাইজ। এটা একটা কমন সেন্সের প্রশ্ন। ধরো এই ড্রিল হচ্ছে সাইজ, তো রিমার সাইজ ডেফিনেটলি এই ড্রিলের হোলের থেকে রিমার সাইজটা বড় হবে। যদি রিমার সাইজ ড্রিল হোলের থেকে বড় না হয় তাহলে তো রিমারটা এই ড্রিলের যে সারফেস, সেই সারফেসের সাথে টাচই লাগবে না, তখন তো কোনো কাটিং অ্যাকশনই হবে না। সো অলওয়েজ রিমার সাইজ সেটা কিন্তু ড্রিল হোলের থেকে বড় হবে, মানে কি যে ড্রিল সাইজটা সেটা রিমারের থেকে ছোট হবে। দ্য ড্রিল হোল শুড হ্যাভ সাফিসিয়েন্ট মেটাল ফর ফিনিশিং উইথ দ্য রিমার, মানে ড্রিল হলে কিন্তু সাফিসিয়েন্ট মেটাল থাকতে হবে। যদি সাফিসিয়েন্ট মেটাল যদি না থাকে তাহলে তো সেই ফিনিশটাই আসবে না। ধরো এইরকম সাইজের আমরা একটা ড্রিল নিচ্ছি, আর রিমারের সাইজটা জাস্ট এর থেকে স্লাইট বড়, মানে স্লাইড যতটা বড় থাকার কথা তার থেকে স্লাইড বড়, তাহলে কিন্তু এখানে সাফিসিয়েন্ট সে এই ইনার যে হোল, সেই হোলে কিন্তু সাফিসিয়েন্ট সে মেটাল পাচ্ছে না, এবং সাফিসিয়েন্ট যদি মেটাল না পায় তাহলে তো সেটা ফিনিশ হবে না ভালো। ঠিক মানে ঠিক সেম ওয়েতে যদি এক্সেসিভ মেটাল থাকে সেক্ষেত্রে কিন্তু উইল ইম্পোজ এ স্ট্রেইন অন দ্য কাটিং এজেস অফ দ্য রিমার অ্যান্ড ড্যামেজ ইট। মানে যদি অতিরিক্ত মেটাল থাকে, লাইক ধরো এই যে ড্রিল হোল, এই ড্রিল হোলটা ধরো সাইজটা এরকম আছে, আর রিমারের সাইজ যদি এর থেকে একটু বেশি বড় হয়, মানে যতটা নর্মালি নিউমেরিক্যালি থাকার কথা তার থেকে যদি বেশি বড় হয়, তাহলে এই ড্রিল হোলের মধ্যে সেটাকে চাপিয়ে চুপিয়ে ঢোকাতে হবে, যার ফলে অনেক বেশি টাইট ফিল হবে, অনেক বেশি প্রেশার ফিল হবে, যার ফলে ওরকম টাইট অবস্থায়, ওরকম প্রেশার অবস্থায় যদি রিমিং করা হয় তাহলে রিমারটা কিন্তু ভেঙে যেতে পারে, ড্যামেজ হতে পারে। তো সেটাই বলা হয়েছে যে এখানে মানে রিমারের যে সাইজটা সেটা কিন্তু একদম নির্দিষ্ট, মানে ড্রিল সাইজটা একটা নির্দিষ্ট হতে হবে। ড্রিল সাইজটা যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কাটবেই না, আর যদি বেশি ছোট হয়ে যায় তাহলে কিন্তু রিমার ওর মধ্যে ঢুকবে না। তো কি বলেছে, ক্যালকুলেটিং দ্য ড্রিল সাইজ ফর রিমার। এবার আমরা ক্যালকুলেটিং পার্টে আসবো, মানে কীভাবে ক্যালকুলেট করতে হবে। দেখো সেটা হচ্ছে এ মেথড জেনারেলি প্র্যাকটিসড ইন ওয়ার্কশপ বাই অ্যাপ্লাইং দ্য ফলোয়িং ফর্মুলা। মানে ওয়ার্কশপে যেটা আমরা প্র্যাকটিস করি রিমিংয়ের ক্ষেত্রে, সেটা একটা ফলোয়িং ফর্মুলা আছে। তার যে ফর্মুলা, এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বারবার বলছে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে অলওয়েজ আছে। সেটা হচ্ছে ড্রিল যে সাইজ, সে ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু রিম সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। তো ড্রিল সাইজ মানে বুঝতেই পারছো ড্রিলিংয়ের যে সাইজ, মানে যে সাইজটা আমরা বার করবো, ড্রিল সাইজটাই নর্মালি বার করতে হয়, সেটা রিম সাইজ বা ফিনিশ সাইজ, মানে একটা ড্রিল হোলকে যে কারেক্টলি অ্যাকুরেটলি যে আমরা ড্রিল সাইজটা মানে ফিনিশ সাইজটা যে নেব, মানে যেই সাইজে আমরা ড্রিল হোলটা ফাইনালি হচ্ছে পাওয়া যাবে, সেটাই কিন্তু রিম সাইজ বলছে, মানে ফিনিশ সাইজ যেটা। তারপর হচ্ছে মাইনাস আন্ডার সাইজ আর ওভার সাইজ। তো আমরা একটু পরে জেনে নেব আন্ডার সাইজ বা ওভার সাইজ কী বলছে। তো ফিনিশ সাইজ কী বলছে, ফিনিশ সাইজ ইজ দ্য ডায়ামিটার অফ দ্য রিমার। ফিনিশ সাইজটা হচ্ছে কি রিমারের যে ডায়ামিটার সেটাই হচ্ছে ফিনিশ সাইজ, মানে ওই সাইজেই আলটিমেটলি ওই সাইজেই হচ্ছে থাকবে, ওটাই হচ্ছে অ্যাকুরেট সাইজ হবে। তো তারপরে বলেছে আন্ডার সাইজ ইজ দ্য রিকমেন্ডেড রিডাকশন ইন সাইজ ফর দ্য ডিফারেন্স রেঞ্জ অফ ড্রিল ডায়ামিটার। মানে আন্ডার সাইজ একটা সাইজ, সেটা ডিফারেন্ট ডায়ামিটারের ড্রিলের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তো এখানে একটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ, আন্ডার সাইজ ফর রিমিংয়ের আন্ডার সাইজের যে চার্টটা দেওয়া আছে সেই চার্টটা কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আন্ডার 5 মিলিমিটার, মানে 5 মিলিমিটার বা তার কম যদি ড্রিল হয়, ড্রিলের ডায়ামিটার হয়, সেক্ষেত্রে আন্ডার সাইজ হবে
0.1 টু 0.2 মিলিমিটার। যদি ড্রিলের ডায়ামিটার 5 থেকে 20-র মধ্যে হয় তাহলে ওর আন্ডার সাইজ যেটা সেটা হচ্ছে 0.2 মিলিমিটার টু 0.3 মিলিমিটার। আর 20 থেকে 50 মিলিমিটার যদি ড্রিলের হোল সাইজ হয় তাহলে ওর আন্ডার সাইজ হবে 0.3 টু 0.5 মিলিমিটার। ওভার 50 মিলিমিটার ড্রিল হলে আন্ডার সাইজ কিন্তু হবে 0.5 টু 1 মিলিমিটার। তো এখানে এই চার্টটা মাথায় রাখবে, এটাই হচ্ছে আন্ডার সাইজের চার্ট। ডিফারেন্ট টাইপ অফ ডিফারেন্ট ডায়ামিটার ড্রিলের জন্য এর যে সাইজটা আন্ডার সাইজটা সেটা ডিফারেন্ট হচ্ছে। তারপরে ওভার সাইজ কি বলেছে, ইট ইজ জেনারেলি কনসিডার্ড দ্যাট টুইস্ট ড্রিল উইল মেক এ হোল লার্জার দ্যান ইটস ডায়ামিটার। এটা নর্মালি যদি একটা লাইক 10 মিলিমিটারের যদি একটা রিমার সাইজ দিয়ে রিম করা হয় তো সেটা ডেফিনেটলি 10 মিলিমিটার কোনো সময় হবে না, সেটা স্লাইটলি সেটা একটু হলেও বাড়বে। তার কারণ হাতের একটু ভাইব্রেশন আছে, আমরা যখন টার্নিং করব তার একটু ভাইব্রেশন আছে। তো ড্রিল হোল যেটা ফাইনালি আমরা পাই সেটা সামান্য থেকে সামান্য হলেও সেটা একটু বড় হবে। তো যেহেতু সেটা বড় হয় তো আমরা একটা ওভার সাইজ করে নিই, মানে ওটা অলরেডি আগে থেকে কমিয়ে নিই। তো ওভার সাইজ ফর ক্যালকুলেশন পারপাস ইজ টেকেন অ্যাজ 0.05 মিলিমিটার ফর অল ডায়ামিটার অফ ড্রিল। মানে এখানে এত কিছু মাথায় রাখার দরকার নেই, সেটা শুধু মাথায় রাখবে যে ওভার সাইজ ড্রিলের ক্ষেত্রে ওভার সাইজ ড্রিল হচ্ছে যে কোনো ডায়ামিটার ড্রিলের ক্ষেত্রে ওভার সাইজটা হচ্ছে 0.05 মিলিমিটার। মাথায় রাখবে 0.05 মিলিমিটার, 0.5 না, কিন্তু পয়েন্টের পর একটা জিরো আছে, 0.05 মিলিমিটার। ফর লাইট মেটাল দ্য আন্ডার সাইজ উইল বি চোজেন 50% লার্জার। মানে যে সমস্ত মেটেরিয়ালগুলো হালকা হয় সেই সমস্ত মেটেরিয়ালের যে আন্ডার সাইজ সেটা কিন্তু 50% বড় নেওয়া হয়। এক্সাম্পল এখানে দেখাচ্ছে, এক্সাম্পলটা দেখো, এ হোল ইজ টু বি রিমড অন মাইল স্টিল। মাইল স্টিল কিন্তু লাইট মেটাল না, মাইল স্টিল অনেক হার্ড মেটাল। সো যখনই হার্ড মেটাল হবে তখনই এই ফর্মুলাটাই হবে, আর তোমাদের হার্ড মেটালই আসবে, কোনো লাইট মেটাল আসবে না। উইথ 10 মিলিমিটার রিমার, হোয়াট উইল বি দ্য ডায়ামিটার অফ ড্রিল ফর ড্রিলিং হোল বিফোর রিমিং। তো রিমিং করার আগে যে আমরা ড্রিল করবো সেই ড্রিল হোলের সাইজ কত হবে যদি রিমারের সাইজ 10 মিলিমিটার হয়। তো যে ফর্মুলাটা একটু আগে দেখলাম, ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু রিম সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ, সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এখানে ফিনিশ সাইজ, যেটা ফিনিশ সাইজ বা রিম সাইজ দুটো একই জিনিস, মানে যে সাইজে ফিনিশ হবে সেটা এখানে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 10 মিলিমিটার। এবার কি বলেছে, আন্ডার সাইজ অ্যাজ পার টেবিল 10 মিলিমিটারের জন্য এখানে আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে 5 থেকে 20, তো 5 থেকে 20-র মধ্যে আছে কি 0.2 থেকে 0.3 মিলিমিটার। তো এটা নর্মালি 10টা কি 5-এর কাছাকাছি, তাই আমরা 0.2 এখানে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার সাইজ অ্যাজ পার টেবিল এখানে 0.2 নিয়েছে, যেটা 0.2ই হবে। তো ওভার সাইজ কি আছে যেটা কমন, প্রত্যেকটা ডিফারেন্ট ডায়ামিটারের ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে 0.05 মিলিমিটার। তো এখানে আমরা ফর্মুলায় ফেলে দেবো, ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু রিমার সাইজ বা ফিনিশ সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। তো এখানে ফিনিশ সাইজ দেখতে পাচ্ছ 10 মিলিমিটার আছে, আর আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ, এখানে আন্ডার সাইজ হচ্ছে 0.2 মিলিমিটার অ্যান্ড ওভার সাইজ হচ্ছে 0.05 মিলিমিটার। তো 0.2 মিলিমিটার আর 0.05 মিলিমিটার যদি যোগ করা হয় তাহলে সেটা হচ্ছে 0.25 মিলিমিটার। তো 10 মিলিমিটার থেকে যদি 0.25 মিলিমিটার বাদ দেওয়া হয় তাহলে উত্তর হবে 9.5 মিলিমিটার। তো ভীষণই একদম বাচ্চাদের মতো অঙ্ক, তো কিন্তু পরীক্ষায় আসে। তো অঙ্কটা যদি শিখে নাও তাহলে এটা তোমরা পরীক্ষায় করতে পারবে খুব ইজিলি। তো পরে 4টে হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পল দিয়েছে, যদি যদি রিমার সাইজ এইগুলো হয় তাহলে সেটা ড্রিল সাইজ কী হবে। তো আমরা এখানে বার করে নিই, 15 মিলিমিটার বলেছে। এক্ষেত্রে প্রথম উদাহরণটা যেটা আছে 15 মিলিমিটার হচ্ছে কি রিমার সাইজ, তাহলে ড্রিল সাইজ কত হবে। তো আমরা জানি ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু, আমি এখানে অঙ্কটা করছি তোমরা একটু দেখো, ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু 15 মিলিমিটার থেকে বাদ যাবে, 15 মিলিমিটার থেকে কত বাদ যাবে, মাইনাস ওভার সাইজ প্লাস আন্ডার সাইজ।
তো এখানে তোমরা আগে দেখে নাও যে 15 মিলিমিটারের ক্ষেত্রে হচ্ছে আন্ডার সাইজটা কি হবে। এখানে তোমরা এই গ্রাফেই দেখতে পাচ্ছ 15 মিলিমিটার দেখতে পাচ্ছ, 5 থেকে 20 মিলিমিটারের মধ্যে আসছে 15 মিলিমিটার। এবার আমরা 0.2 নেব না 0.3 নেব সেটাই কনফিউজে থাকবে। তো 15 মিলিমিটার যেটা সেটা কিন্তু 20 মিলিমিটারের কাছাকাছি, সো এই কারণে আমরা কিন্তু 0.3 নেব, আন্ডার সাইজটা 0.3 নেব। তাহলে এখানে আমরা এর সাথে 0.3 যোগ করব, তার সাথে যোগ করব কি, তার সাথে যোগ করব হচ্ছে ওভার সাইজ, যেটা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রেই কমন, সেটা কি 0.5 মিলিমিটার। তো এর সাথে 15 মিলিমিটারের সাথে আমি এককগুলো লিখলাম না, 15 মিলিমিটারগুলো। তো 15-র সাথে এখানে মাইনাস হবে কি 0.3 আর 0.5, এটাকে যদি যোগ করা হয় তাহলে হবে 0.35 মিলিমিটার। তো 15 থেকে যদি 0.35 যদি বিয়োগ করা হয় তাহলে উত্তর হচ্ছে কত, 14.65 মিলিমিটার। তো এর উত্তর হবে 14.65 মিলিমিটার, একদম সহজ বাচ্চাদের জিনিস। তো এর পরেরটা দেখো কি বলছে, 4 মিলিমিটার বলছে। তো 4 মিলিমিটারের ক্ষেত্রে কি হবে, এখানে বলেছে কি রিম সাইজ বলেছে 4 মিলিমিটার, তাহলে ড্রিল সাইজ কত হবে। 4 মিলিমিটারের ক্ষেত্রে এখানে তোমরা চার্টে দেখতে পাচ্ছ 0.2 হবে, তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। না না সরি, 4 মিলিমিটার বলছে কি আন্ডার 5 এর মধ্যে পড়ছে। তো আন্ডার 5 এর মধ্যে হলে কি হবে 0.1 থেকে 0.2, মানে 1ও হতে পারে 0.2ও হতে পারে। তো আমরা এখানে 0.2ই নিই, কারণ হচ্ছে 4টা কিন্তু 5-এর যেহেতু কাছাকাছি, যদি 1 বা 2 থাকে তাহলে 0.1 নিতাম। তো 0.2ই এখানে ধরি। তো আন্ডার সাইজ হচ্ছে 0.2 মিলিমিটার, তার মানে 0.2 প্লাস ওভার সাইজ যেটা, সেটা তো প্রত্যেকটা সাইজের ক্ষেত্রেই কমন 0.05 মিলিমিটার। তো এক্ষেত্রে যদি আমরা 4-এর থেকে 0.2 আর 0.05 যদি অ্যাড করি সেক্ষেত্রে হবে 0.25। তো 4-এর থেকে যদি আমরা 0.25 যদি বিয়োগ করি তাহলে উত্তর হচ্ছে 3.75 মিলিমিটার। তারপরের জায়গাটা দেখো 40 মিলিমিটার বলেছে, যে রিম সাইজ যেটা সেটা হচ্ছে 40 মিলিমিটার। তো আমরা চার্টে একবার দেখে নিই চার্টে কি বলেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চার্টে দেওয়া আছে যে 21 থেকে যদি 50 মিলিমিটারের মধ্যে হয় তাহলে 0.3 to 0.5 হবে। তো সেখানে 40 দেওয়া আছে, 40টাকে তাহলে আমরা 0.5, যেহেতু 50-এর কাছাকাছি তাহলে সেটাকে 0.5 ধরে নিতে পারি। তো 0.5, তার সাথে যে ওভার সাইজ যেটা হচ্ছে কমন সেটা হচ্ছে 0.05। তো এটা যদি যোগ করি 40 থেকে বিয়োগ হবে কত, 40 মাইনাস 0.5 আর 0.05 যোগ করলে হবে 0.55। তাহলে 40 থেকে 0.55 বিয়োগ করলে হবে 39.45 মিলিমিটার। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, 19 মিলিমিটার। যদি তোমার রিম সাইজ 19 মিলিমিটার হয় তাহলে ড্রিল সাইজ কত, 19 মাইনাস, এখানে আবার চারটা দেখে নাও ওভার সাইজের জন্য, আন্ডার সাইজের যে চারটা সেটা হচ্ছে কি 0.19 বলেছে, 0.19 মানে 20-র কাছাকাছি, তাহলে আমরা নেব 0.3 মিলিমিটার। তো এখানে 0.3 নেব, 0.3, সাথে ওভার যে সাইজ সেটা হচ্ছে কমন মানে 0.05। তো এটা যদি যোগ করি 19-এর থেকে যদি বিয়োগ করি 19 মাইনাস 0.3 আর 0.05 যদি যোগ করি তাহলে হচ্ছে 0.35 মিলিমিটার।
এর সাথে 0.35 মিলিমিটার বিয়োগ করলে হচ্ছে 18.65 18.65 মিলিমিটার। তো ভীষণই কমন একটা প্রশ্ন পরীক্ষা, এটা যারা পারে তারা তো ডেফিনেটলি পারবে, তো যারা পারে না তারা একটা নম্বর মিস করে আসে বোকার মতো। তো এই অঙ্কটা ডেফিনেটলি এটা চারটা জাস্ট মাথায় রাখবে, মানে ওভার সাইজ এখানে কিচ্ছু মাথায় রাখার দরকার নেই, শুধু এই ফর্মুলাটা যেটা খুব ইজি, এই ফর্মুলাটা মাথায় রাখবে শুধু, যে ড্রিল সাইজ ইজ ইকুয়াল টু রিম সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। মানে রিমিংয়ের যে সাইজ যেটা ফাইনাল ফিনিশিং সাইজ তার থেকে বিয়োগ করতে হবে কি আন্ডার সাইজ, আর ওভার সাইজটা বিয়োগ করতে হবে, এছাড়া আর কিছুই না। আন্ডার সাইজ কি, আন্ডার সাইজ হচ্ছে এই টেবিলে জানতে পারবে, ডিফারেন্ট ডায়ামিটারের ক্ষেত্রে ডিফারেন্ট, 0.5 শুধু 5 মিলিমিটারের জন্য হচ্ছে 0.1 টু 0.2, 5 থেকে 20-র জন্য 0.2 টু 0.3, 21 থেকে 50-এর জন্য 0.3 টু 0.5, ওভার 50-র জন্য 0.5 টু 1 মিলিমিটার। তো জাস্ট এটা মাথায় রাখবে, তার সাথে যোগ করে দেবে কি ওভার সাইজ, যেটা প্রত্যেকটা ডায়ামিটারের জন্য কমন, সেটা হচ্ছে 0.05 মিলিমিটার। এটা যোগ করে যে রিম সাইজ আছে যা বা ফিনিশিং যে ফিনিশ সাইজ আছে তার সাথে একটা বিয়োগ করে দিলেই ড্রিল সাইজ বেরিয়ে যাবে। তারপর কি বলছে দেখো, নোট ইফ দ্য রিম হোল ইজ আন্ডার সাইজ দ্য কজেস ইজ দ্য রিম ইজ ওর্ন আউট। মানে রিম হোলটা যদি আন্ডার সাইজ হয় মানে কম হয়, তাহলে এটা মনে করতে হবে, বা এর কারণটা যেটা সেটা হচ্ছে রিমারটা আর ভালো নেই, মানে রিমারটা ওয়ার্কিং কন্ডিশনে নেই। ওর্ন আউট মানে হচ্ছে সেটা খারাপ হয়ে গেছে বা অব্যবহারযোগ্য হয়ে গেছে। অলওয়েজ ইন্সপেক্ট দ্য কন্ডিশন অফ রিমার বিফোর কমেন্সিং রিমিং। রিমিং করার আগে অলওয়েজ রিমারের যে কন্ডিশন সেটা কিন্তু চেক করে নিতে হবে। ফর অবটেইন গুড সারফেস ফিনিশ, মানে ভালো সারফেস ফিনিশ পাওয়ার জন্য রিমারটা অবশ্যই কন্ডিশনটাকে চেক করে নিতে হবে। ইউজ এ কুলেন্ট ওয়াইল রিমিং, এটা অবভিয়াসলি মাস্ট মাথায় রাখতে হবে, রিমিং করার সময় কিন্তু কুলেন্ট ইউজ করতে হবে। রিমুভ মেটাল চিপ ফ্রম দ্য রিমার ফ্রিকুয়েন্টলি, যে রিমিং করার সময় যে মেটাল চিপ বেরোচ্ছে সেটা কিন্তু ফ্রিকুয়েন্টলি বারবার বার করে নিতে হবে। অ্যাডভান্স দ্য রিমার স্লোলি ইনটু দ্য ওয়ার্ক, মানে রিমারটাকে আস্তে আস্তে ওয়ার্কের মধ্যে ঢোকাতে হবে, মানে খুব ফাস্ট যদি ঢোকানো হয় তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। ডিফেক্ট ইন রিমিং কজেস অ্যান্ড রেমিডিস, মানে রিমিং করতে গেলে যে কী কী ডিফেক্ট তৈরি হয় সেটা এখন আমরা জানবো, এবং তার কি রেমিডিস আছে, মানে তার সেই ডিফেক্টগুলোকে না করার জন্য, মানে ডিফেক্ট যাতে না হয় তার জন্য আমরা কি রেমিডিস নিতে পারি। সেটা হচ্ছে রিমড হোল আন্ডার সাইজ, যদি রিম হোল আন্ডার সাইজ হয়, ইফ এ ওন out rimmer is used, it may be result in the rim hole bearing undersize. Do not use such a rimmer, মানে রিম হোলটা রিমার যদি খারাপ হয় তাহলে ডেফিনেটলি এটা আন্ডারসাইজই হবে। তো অলওয়েজ ইন্সপেক্ট দ্য কন্ডিশন অফ দ্য রিমার বিফোর ইউজ, মানে রিমিং করার আগে অলওয়েজ রিমারটাকে চেক করে নিতে হবে, ইন্সপেক্ট করে নিতে হবে। তারপর বলেছে সারফেস ফিনিশ রাফ, যদি রিমারের সারফেস ফিনিশটা রাফ হয় সেক্ষেত্রে আমাদের কী চেক করতে হবে, সেটা হচ্ছে দ্য কজেস মে বি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং অর কম্বিনেশন দেয়ার অফ, মানে এর মধ্যে যে কোনো একটা হতে পারে বা একাধিকও হতে পারে। এই যে কারণগুলো দেওয়া আছে, যদি ফিনিশটা রাফ হয় তার কি কারণ, এক নম্বর প্রথম কারণটা বলেছে ইনকারেক্ট অ্যাপ্লিকেশন, যদি অ্যাপ্লিকেশনটা ইনকারেক্ট হয়, মানে যে রিমারটা যে জায়গায় না লেগে না ইউজ করে অন্য রিমার ইউজ করবো, সেক্ষেত্রে ভুলভাল রিমার ইউজ করলে তোর ফিনিশটাও ভালো আসবে না। সোয়ার্প অ্যাকুমুলেটেড ইন রিমার ফ্লুইডস, মানে হচ্ছে রিমিং করতে গেলে সোয়ার্প অ্যাকুমুলেটেড ইন রিমার ফ্লুইডস, মানে রিমিং করতে গেলে যে মেটাল চিপগুলো, মেটালের যে কণাগুলো বেরাবে সেইগুলো কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিতে হবে। ইনঅ্যাডিকুয়েট ফ্লো অফ কুলেন্ট, মানে কুলেন্টের ফ্লোটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, মানে সঠিক রাখতে হবে। কুলেন্ট যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে সারফেস ফিনিশ রাফ হবে। ফিড রেট টু ফাস্ট, যদি ফিড রেটটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু রাফ হোল তৈরি হবে। হোয়াইল রিমিং অ্যাপ্লাই এ স্টেডি অ্যান্ড স্লো ফিড রেট, রিমিং করার সময় একটা স্টেডি অ্যান্ড স্লো ফিড রেট দিতে হবে। ফিড রেটটা যদি বেশি হয় এবং স্টেডি না হয় সেক্ষেত্রে কিন্তু যে ফিনিশিংটা সেটা ভালো হবে না। ইনসিওর এ কন্টিনিউয়াস সাপ্লাই অফ কুলেন্ট,
মানে কুলেন্টের সাপ্লাইটা কন্টিনিউয়াস হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডু নট টার্ন দ্য রিমার ইন দ্য রিভার্স ডাইরেকশন, রিভার্স ডাইরেকশনে কিন্তু রিমারটা টার্ন করা যাবে না, মানে রাইট হ্যান্ড ক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড রিমারের ক্ষেত্রে রাইট হ্যান্ডলি ওটাকে টার্ন করতে হবে, আর লেফট হ্যান্ডের জন্য লেফট হ্যান্ড। তো ডিটারমাইন দ্য ড্রিল সাইজ ফর রিমিং, রিমিংয়ের যে মানে ড্রিল সাইজ, মানে রিমিং করার আগে যে ড্রিল সাইজটা সেটা ডিটারমাইন হচ্ছে কি দ্য ইউজ দ্য ফর্মুলা, মানে ফর্মুলাটা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি একটু আগে পড়লাম, ড্রিল ডায়ামিটার ইজ ইকুয়াল টু রিমড হোল সাইজ মাইনাস চিহ্নটা এখানে দেওয়া নেই, মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। তো এটা ভীষণই কমন একটা ফর্মুলা, যেটা প্রত্যেকটা এক্সামে এখান থেকে একটা প্রশ্ন আসবে। ড্রিল ডায়ামিটার ইজ ইকুয়াল টু, আবারও বলছি, ড্রিল ডায়ামিটার ইজ ইকুয়াল টু রিম হোল সাইজ মাইনাস আন্ডার সাইজ প্লাস ওভার সাইজ। Prefer the table for the recommended undersize in the related theory of drill size for rimming, মানে এই যে থিওরি দেওয়া আছে সেই রিলেটেড যে থিওরি, সেই থিওরিতে কিন্তু যে আন্ডারসাইজের যে আমরা চার্টটা পাবো, সেই আন্ডারসাইজের সেই চার্ট অনুযায়ী কিন্তু সেই আন্ডারসাইজ দিতে হবে, আমাদের নিজেদের মনের ইচ্ছা মতো একটা আন্ডারসাইজ দিলে হবে না। তো যাই হোক, আজকের ক্লাসটা এই অবধি। ক্লাস কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তো এরপরে আরও রিমিংয়ের আরও হয়তো 2টো ক্লাস আসবে, তারপরে রিমিংয়ের থিওরি ক্লাস কমপ্লিট হবে। রিমিংয়ের থিওরি ক্লাস টোটাল কমপ্লিট হওয়ার পরে আমরা রিমিংয়ের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। তো এমসিকিউ কোশ্চেন সলভ করার পরে, টোটাল থিওরি এমসিকিউ সলভ করার পরে আশা করি রিমিং থেকে একটা সিঙ্গেল প্রশ্নও আটকাবে না। এইভাবে টোটাল নিমি বইটা থিওরি অ্যান্ড এমসিকিউ টোটালটাই কমপ্লিট করা হবে। আর কিছুদিন পর থেকে নিমির ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স যেটা আছে সেই বইটা পড়া হবে এবং তার চ্যাপ্টার ধরে ধরে পড়া হবে, সেখানে নিউমেরিক্যালগুলো সলভ করা হবে। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।